আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে অবশ্যই একটা বিশেষ দিন, কারণ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স 2027-এর পঞ্চম ম্যাচে বাংলাদেশ ইন্ডিয়ার মুখোমুখি হচ্ছে এবং এটা হচ্ছে সাউথ এশিয়ান ডার্বি। বাংলাদেশ এবং ইন্ডিয়া যতবার ফুটবলে মুখোমুখি হয় ততবারই কিন্তু ওই র্যাঙ্কিংসের ব্যাপারটা আলাদা হয়ে যায়, কারণ বাংলাদেশ সাধারণত ইন্ডিয়ার থেকে অনেক অনেক পিছিয়ে রয়েছে র্যাঙ্কিংসে ফুটবলের। তবে সেই জায়গাটায় বাংলাদেশ যখন মাঠে নামে সামহাও একটা রেজাল্ট বের করে আনার একটা প্রত্যয় থাকে দলটার মধ্যে, এবং সেই সাথে ইন্ডিয়াও সামহাও মনে হয় যে তাদের স্বাভাবিক খেলাটা বোধহয় খেলতে পারে না। এবারের এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ইন্টারেস্টিং কিছু বিষয় আমরা ঘুরতে দেখেছি। যেই গ্রুপটায় বাংলাদেশ পড়েছিল, গ্রুপ সি, সেখানে বাংলাদেশ ইন্ডিয়া ছাড়াও হংকং এবং সিঙ্গাপুর ছিল, এবং হংকং, চায়না, সিঙ্গাপুর দুই দলের কাছেই বাংলাদেশ এবং ইন্ডিয়া তারা কিন্তু হেরে গেছে। যে কারণে এই মুহূর্তে এই যে ম্যাচটা, এই ম্যাচটার উপর নির্ভর করছে মূলত সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ কি একটা ভালো অবস্থায় আছে কিনা, বা ইন্ডিয়ার কাছাকাছি বা ইন্ডিয়ার সমকক্ষ আছে কিনা, সেই বিষয়টাই নিয়ে আসলে একটা সম্মানের লড়াই, মর্যাদার লড়াই হিসেবেই যাচ্ছে। কারণ এই দুই দলের কোনো দলই এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের গন্ডিটা হয়তো পেরিয়ে যেতে পারবে না, মূল পর্বে তারা যেতে পারছে না, সেই সম্ভাবনাটা খুবই খুবই ক্ষীণ। অঙ্কের হিসাবে খানিকটা যদিও থাকে, তারপরও আমার কাছে মনে হয় যে সেই সম্ভাবনাটা নাই বললেই চলে। সুতরাং মূলত সম্মানের লড়াইটাই হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে। এই দুই দলের মধ্যে শেষ যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল সেটা ইন্ডিয়ার মাটিতে, এবং সেখানে গিয়ে বাংলাদেশ গোল শূন্য একটা ড্র করে। সেই ম্যাচটাও খুব ইন্টারেস্টিং ছিল, কারণ সেখানে হামজা চৌধুরী বাংলাদেশের পক্ষে তার ডেবিউ পেয়ে গিয়েছিলেন। তবে আলটিমেটলি হামজা গোল দিতে পারেনি, বাংলাদেশও গোল দিতে পারেনি, ইন্ডিয়া তারাও যথাসাধ্য চেষ্টা করেও কোনো গোল করতে পারেনি। একটা গোল শূন্য ড্র আমরা দেখেছিলাম সেখানে। ফিরতি লেগে কি হতে চলেছে সেই বিষয়টা নিয়ে মূলত আজকের ভিডিওতে আলোচনা করব, এবং স্পেশালি বাংলাদেশ কোন ফরমেশনে নামতে পারে, বাংলাদেশের রিসেন্ট ফর্মটা কেমন, ইন্ডিয়া দলটাই বা কিভাবে গুছিয়ে নিচ্ছে নিজেদেরকে, এবং এই ম্যাচ থেকে তাদেরই বা প্রাপ্তির কি আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। ইন্ডিয়ার ফর্মের কথা যদি বলি, বাংলাদেশের সঙ্গে 0-0 গোলে ড্র করার পর হংকং চায়নার সঙ্গে 1-0 গোলে ইন্ডিয়া হেরে গিয়েছিল তাদের এই কোয়ালিফায়ার্সের দ্বিতীয় ম্যাচটায়। তৃতীয় ম্যাচে গিয়ে আবার সিঙ্গাপুরের সঙ্গে অ্যাওয়েতে 1-1 গোলে ড্র করার পরও হোমে ইন্ডিয়া সিঙ্গাপুরের সঙ্গে 2-1 হেরেছিল। সুতরাং দুটো পরাজয়, দুটো ড্র নিয়ে মাত্র 2 পয়েন্ট নিয়ে ইন্ডিয়া পয়েন্টস টেবিলের একেবারে তলানিতে রয়েছে, এবং তলানিতে থাকার মূল কারণটা হচ্ছে ইন্ডিয়া কম সংখ্যক গোল দিয়েছে। জিডি বাংলাদেশের সমান হওয়া সত্ত্বেও ইন্ডিয়া এই গ্রুপের একেবারেই তলানিতে রয়েছে, বাংলাদেশের সঙ্গে সমান 2 পয়েন্টে থেকে। বাংলাদেশ অন্যদিকে ইন্ডিয়ার সঙ্গে 0-0 গোলে ড্র করেছিল। তারপর সিঙ্গাপুরকে বাংলাদেশ আমন্ত্রণ জানিয়েছিল ঘরের মাটিতে, সেখানে 2-1 গোলে আনফর্চুনেটলি বাংলাদেশ ম্যাচটা হেরে যায়। তারপর বাংলাদেশ হংকংয়ের সঙ্গে 4-3 গোলের একটা নাটকীয় ম্যাচে হেরে যায়, এবং তারপর 1-1 গোলে হংকংয়ের সঙ্গে বাংলাদেশ ড্র করে, এবং সবকিছু মিলিয়ে বাংলাদেশেরও পয়েন্ট 2, দুটো ড্র এবং দুটো পরাজয়। সো ওভারঅল যদি আমরা হিসাব করে দেখি, ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে খুব একটা তফাৎ কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না ইন টার্মস অফ ফর্ম, ইন টার্মস অফ পারফরমেন্স। তবে এই জায়গাটায় ইন্ডিয়া দলে কিছু পরিবর্তন ডেফিনেটলি এসেছে। ইন্ডিয়া তাদের হেড কোচ পরিবর্তন করেছে, এবং লোকাল একজন হেড কোচকে তারা নিয়ে এসেছে এই বাকি ফেজটুকু যে রয়েছে কোয়ালিফায়ার্সে, সেই ফেজটুকুতে ন্যাভিগেট করে নেওয়ার জন্য। এবং ইন্ডিয়ার দলের এখন তারা ফিউচার লুকিং একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছে। তাদের এই দলের যে দলটা তারা পাঠিয়েছে বাংলাদেশে, এই দলটার অ্যাভারেজ এইজটা 24-এরও কম, অর্থাৎ সিনিয়র কিছু ক্যাম্পেইনারকে কিন্তু তারা দলের সঙ্গে রাখছে না। আমরা যদি গত ম্যাচটার দিকে তাকাই, যেখানে ইন্ডিয়া সিঙ্গাপুরের সঙ্গে 2-1 গোলে হেরেছিল, সেই ম্যাচটার থেকে বেশ কিছু ফুটবলার এই স্কোয়াডের মধ্যে কিন্তু নেই যারা বাংলাদেশে খেলতে এসেছে। ভালপুইয়া, যিনি রাইট ব্যাক পজিশনে খেলেছিলেন, তিনি নেই। আপুইয়া, তাকেও ইন্ডিয়া কিন্তু দলের সঙ্গে আনেননি। লোস্টন কোলাসো, তিনি দলের সঙ্গে নেই। সবচেয়ে বড় যে তারকা ইন্ডিয়া দলের, সুনীল ছেত্রী, তাকেও কিন্তু ইন্ডিয়া সাথে করে নিয়ে আসেনি। অর্থাৎ তারা একটা ফিউচার লুকিং টিম নিয়ে এসেছে, ইয়াং কিছু প্লেয়ারদেরকে তারা সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে, এবং সেই জায়গাটায় একটা নতুন নাম, যিনি অস্ট্রেলিয়ান লিগে খেলেছেন, অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের হয়েও তিনি খেলেছেন, আন্ডার-23 লেভেলে খেলেছেন, ইন্ডিয়ার প্রথম বংশোদ্ভূত ফুটবলার, যিনি কিনা এখন ইন্ডিয়ার পাসপোর্টটা পেয়ে এখন ইন্ডিয়া দলের হয়ে খেলার জন্য প্রায় এলিজিবল হয়ে গেছেন। ফিফার ক্লিয়ারেন্সটা বাকি রয়েছে। আজকে এখনো পর্যন্ত যতটুকু জানি ক্লিয়ারেন্সটা পাননি। যদি না পেয়ে থাকেন তাহলে তো তোকে নামানো যাবে না, তবে যদি তিনি পেয়ে যান তাহলে কিন্তু তাকেও আমরা আজকের ম্যাচে বাংলাদেশের এগেইনস্টে দেখতে পারি। তিনি হচ্ছেন রায়ান উইলিয়ামস। তো যাই হোক, ইন্ডিয়া এই নতুন একটা দল নিয়ে, নতুন একটা সেটআপ নিয়ে এসেছে, যেখানে তাদের মূলত মিডফিল্ড, ডিফেন্সের কিছু অংশ এবং ফরওয়ার্ড পজিশনে তারা নতুন খেলোয়াড়দেরকে সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে। এবং বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ব্যাড লাকের যে জায়গা, সেটা হচ্ছে বাংলাদেশ অবধারিতভাবে বারবার একই প্যাটার্নে গোল হজম করতে থাকে।
অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট ঘটতে থাকে। এটাকে আমরা অ্যাক্সিডেন্ট বলবো নাকি আসলেই আমাদের মেন্টালিটির কমতির কথা বলবো আমি জানি না। হামজা যখন থেকে বাংলাদেশ ন্যাশনাল টিমের সঙ্গে যুক্ত হয়েছেন, সমিত সোম যখন থেকে বাংলাদেশ ন্যাশনাল টিমে এসে পড়েছেন, ফাহমিদুল জায়ানরা যখন থেকে খেলছেন, যারা বংশোদ্ভূত ফুটবলার, সেই সময় থেকে বাংলাদেশ গোল দেওয়ার ব্যাপারে তাদের একটা ইমপ্রুভমেন্ট ডেফিনেটলি হয়েছে। প্রত্যেকটা ম্যাচেই বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচটা বাদে গোল দিয়েছে অন্তত। তো সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় একটা বিশাল ইমপ্রুভমেন্ট হয়েছে। গোল দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের পারদর্শিতার জায়গাটা বা চান্স ক্রিয়েশনের জায়গাটায় খানিকটা ইমপ্রুভমেন্ট আমরা দেখছি। এখন আমরা যদি চলে যাই ইন্ডিয়া এই দলটায় কারা কারা আসলে সাবস্টিটিউট হিসেবে থাকতে পারেন সেই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করি না, এবং এখন আমরা চিন্তা করে নিতে পারি বাংলাদেশ ইন্ডিয়ার এগেনস্টে আসলে কি ফরমেশন নিয়ে নামবে, কোন কোন খেলোয়াড়রা স্টার্ট করবেন, সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে একটা আপডেট দিয়ে দিই। বাংলাদেশের ব্যাকলাইনে খুব একটা বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। মিতুল মার্মা তিনি স্টার্ট করছেন, সেই বিষয়টা নিশ্চিত করে দিয়েছেন কোচ হাভিয়ার কাবরেরা। তার রিসেন্ট ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না, আমরা দেখেছি বেশ কিছু মিস্টেক প্রোন কাজকর্ম তিনি করেছেন। ইভেন লাস্ট যে ম্যাচটা নেপালের সঙ্গে ছিল সেখানেও কিন্তু তাকে খানিকটা নড়বড়ে আমরা দেখেছি। সুতরাং সেই জায়গা থেকে মিতুল মার্মা তিনি কতটুকু এফেক্টিভ হতে পারবেন, এই ম্যাচটাতে কতটুকু নার্ভাসনেস তার মধ্যে কাজ করবে আমরা নিশ্চিত নই। তবে মিতুল মার্মার উপরে ভরসা রাখছে আপাতত মুহূর্তে বাংলাদেশের কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট। সুতরাং তিনি আমাদের গোলবার সামলাচ্ছেন এটা মোটামুটি নিশ্চিত। এরপর যদি আমরা ব্যাক ফোরে যাই, বাংলাদেশ যদি 4-2-3-1 এই ফরমেশনে খেলে ইন্ডিয়ার এগেনস্টে, যেটা তারা ইন্ডিয়ার মাটিতে গিয়ে খেলেছিল, সেই ফরমেশনে যদি বাংলাদেশ খেলতে যায়, সেই ক্ষেত্রে যেই ব্যাক ফোর আছে সেখানে রাইট ব্যাক পজিশনটায় আমার কাছে মনে হয় যে কন্টেনশনের বিষয় আছে। অনেকেই আলোচনা করছেন যে সাদুদ্দিনকে কি আদতেই বাংলাদেশ আবারও একটা সুযোগ দেবে কিনা, হাভিয়ার কাবরেরার পছন্দের শিষ্য তিনি, তাকেই কি আবারও সুযোগ দেওয়া হবে কিনা। বাংলাদেশ তো মনে হয় তাকেই খেলাবে, কারণ রাইট ব্যাক পজিশনে আপাত মুহূর্তে এই যে বাংলাদেশের 23 জনের স্কোয়াড আছে সেখানে কিন্তু সাদুদ্দিনের অল্টারনেটিভ কাউকে আপনি দিতে পারছেন না। তার ছোট ভাই ছিলেন তাজউদ্দিন, তবে তিনি কিন্তু স্কোয়াডের মধ্যে নেই, এবং সাদুদ্দিনই আলটিমেটলি তার ফিজিক্যাল অ্যাট্রিবিউটসের কারণেই হোক তাকে কিন্তু আমার মনে হয় আমরা দেখবো এই ম্যাচটায়, কারণ তার স্ট্যামিনা রয়েছে। এবং সাদুদ্দিনের একটা যে বিষয় সেটা হচ্ছে তিনি অন্তত ক্রস মারতে পারেন, যদিও সেখানে বুদ্ধি খাটানোর একটা বিষয় থাকে, ডিসিশন মেকিং এর বিষয় থাকে, সেই জায়গাগুলোতে তার বেশ কিছুটা উইকনেস আমরা দেখেছি, ডিফেন্সিভ উইকনেসও তার রয়েছে। তবে হি ক্যান স্প্রাউট আপ অ্যান্ড গো অ্যান্ড স্কোর সাম গোলস অর পুট সাম ক্রসেস ইন। অ্যাটাকিং রিওয়ার্ডসের জায়গাটায় খানিকটা এফেক্টিভ তিনি হতে পারেন, তার ফিজিক্যালিটিটা বাংলাদেশের প্রয়োজন হতে পারে। সবকিছু মিলে এই স্কোয়াডের মধ্যে আমার মনে হয় সাদুদ্দিনকেই সবচেয়ে বেস্ট অপশন হিসেবে হাভিয়ার কাবরেরা রাখবেন, যদিও সেটা আমাদের পছন্দ হবে না, কিন্তু কিছু করার নেই। দিস ইজ দ্য 23 ম্যান স্কোয়াড। আর কাকেই বা আপনি সেখানে রাখবেন? হামজাকে তো আর আপনি রাইট ব্যাক পজিশনে যে ওয়েস্ট করবেন না। হামজা যদিও সেখানে খেলতে পারেন, তারপরও দ্যাট ইজ নট দ্য বেস্ট অপশন। হামজাকে আমাদের আরও ইম্পর্টেন্ট পজিশনগুলোতে ডেফিনেটলি রাখতে হবে। সো সাদুদ্দিন রাইট ব্যাক। সেন্টার ব্যাক পেয়ারিং তারিক কাজী এবং তপু বর্মন, আমার মনে হয় এখানেও খুব একটা আলোচনার কিছু নেই। তপু বর্মন রিসেন্টলি ফিট হয়েছেন, তার পারফরমেন্সটা খানিকটা অন অ্যান্ড অফ যায়, তবে ইন বিগ ম্যাচেস এন্ড স্পেশালি এগেনস্ট ইন্ডিয়া আমার কাছে মনে হয় যে তপু বর্মনের পারফরমেন্সটা পিক করবে। তারিক কাজী ভুল করা থেকে খানিকটা নিজেকে নিয়ে আসতে হবে ফেরত, কারণ তারিক কাজী মাঝে মধ্যেই কিছু মিস্টেক প্রোন কাজ করে ফেলেন ডি বক্সের ভেতরে, যেটার কারণে বাংলাদেশকে অযাচিত পেনাল্টি হজম করতে হয়। গত 2 ইনস্ট্যান্সে আমরা কিন্তু দেখেছি এভাবে বাংলাদেশ পেনাল্টি হজম করেছে, কিংবা পেনাল্টি হজম করার মতো সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিল। সো ওই জায়গা থেকে তারিক কাজী যদি একটু মিস্টেক প্রোন কম হন, তারিক কাজী তপু বর্মন এই দুজনই বাংলাদেশের সেন্টার ব্যাক পেয়ারিংটা হবেন। লেফট ব্যাক পজিশনটা জায়ান আহমেদ অলরেডি নেপালের এগেনস্টে স্টার্ট করেছেন, যদিও খানিকটা ইনজুরি স্কেয়ার ছিল তার, তবে তিনি ফিট আছেন এবং আমার কাছে মনে হয় যে তাকেই খেলানো হবে লেফট ব্যাক পজিশনে অ্যাজ এ স্টার্টার। সো ওই জায়গাটাতে আমাদের ব্যাক লাইনটা পরিপূর্ণতা পেয়ে যাচ্ছে। এবারে মিডফিল্ডের দিকে আসি। মিডফিল্ডে ইন্টারেস্টিং কিছু বিষয় ছিল। নেপালের এগেনস্টে বাংলাদেশ যে ম্যাচটা খেলেছিল সেই ম্যাচটার মধ্যে আমরা দেখেছিলাম 2 সোহেল রানাকে স্টার্ট করাতে, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, সাথে আবার জামাল ভুইয়া ছিলেন। সো এই মিডফিল্ডটা আমার মনে হয় ইন্ডিয়ার সঙ্গে ম্যাচে ডেফিনেটলি রিশাফল হবে, এবং প্রবাবিলিটি হচ্ছে এই 3 জনই হয়তো বেঞ্চ থেকে স্টার্ট করবেন, এই 3 জনই হয়তো স্টার্টই করবেন না। সো স্টার্ট করবেন কে? মিডফিল্ডের যে নাম্বার 6 দুটো পজিশন রয়েছে, আইডিয়ালি স্টার্টিং পজিশনের কথা যদি বলি, ডেফিনেটলি ইন গেম অনেক ধরনের ফরমেশন চেঞ্জ হয়, এবং সেই জায়গাটাতে এমনও হতে পারে বাংলাদেশ সিঙ্গেল পিভটে যে 4-3-3 ফরমেশনে চলে যেতে পারে। সো সেই ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন হয়ে যাবে। তবে 3 জন মিডফিল্ডার তো থাকবেনই, এবং সেই 3 জন কারা হচ্ছেন? আমার ধারণা মতে হামজা চৌধুরী ওই নাম্বার 6 এর যে ডান দিকের পজিশনটা আছে সেই জায়গাটাতে হয়তো তার স্টার্টিং পজিশন হবে, কারণ তিনি সেই এরিয়াটা সাপোর্ট দেবেন প্রিলিমিনারি ডিফেন্সিভলি অফ দ্য বল, সেটা হচ্ছে হামজার জোন, হামজার পজিশন। ডান দিকে হামজা যদি থাকেন তাহলে মিডফিল্ডের বাম সাইডে সোহেল রানা সিনিয়রকে আমরা দেখব, নাকি অন্য কোনো পন্থায় কোচ হাভিয়ার কাবরেরা যাবেন?
আমার কাছে মনে হচ্ছে যেহেতু কিউবা মিচেলকে অলরেডি একটা ডেবিউ দেওয়া হয়েছে, তার যে এনার্জিটা রয়েছে, তার যে অ্যাবিলিটিটা রয়েছে, ডেফিনেটলি আমরা যদি চিন্তা করি যে হামজা চৌধুরী, কিউবা মিচেল কিংবা সমিত সোম যারা নিয়মিত বাইরের লিগে খেলেছেন, এলিট লিগগুলোতে খেলে এসেছেন, তাদের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটাকে ব্যবহার যদি করতেই চান, সেই ক্ষেত্রে ডেফিনেটলি কিউবা মিচেল একটা স্টার্টিং পজিশন ওয়ারেন্ট করেন। অ্যাজ এ মিডফিল্ডার হি ইজ এ ভেরি কম্ব্যাটিভ মিডফিল্ডার, ক্যান প্লে এজ এ নাম্বার 8, নাম্বার 6 হিসেবে তার রোলটা কতটুকু এফেক্টিভ জানি না, হয়তো একটু বেশি অ্যাটাকিং মাইন্ডেড হয়ে যাচ্ছি আমি আমার ফরমেশন চুজিং এ, বাট আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার এগেনস্টে ঘরের মাটিতে আমাদের খানিকটা তো অ্যাটাকিং মাইন্ডসেটে থাকতেই হবে, কারণ এই কিউবা মিচেল কিংবা হামজা চৌধুরীর কিন্তু ওই অ্যাবিলিটিও আছে ডিফেন্সিভলি দলকে সাপোর্ট দেওয়ার। সো ওই জায়গা থেকে আমি বলবো কিউবা মিচেলকে আমরা যদি হামজার পাশে রাখি অ্যাজ আনাদার নাম্বার 6, তাহলে আমাদের জন্য একটা বেটার বেস তৈরি করার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা একটু উপরে যাই, মিডফিল্ডের আরো একজন যিনি অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনটা খেলবেন বা ওই নাম্বার 8 পজিশন প্লাস নাম্বার 10 হিসেবেও যদি তাকে রাখা যায় ওয়েন উই হ্যাভ দ্য বল, ওই সিচুয়েশনটার জন্য পারফেক্ট স্যুট হচ্ছেন সমিত সোম। সমিত সোম নেপালের এগেনস্টে ম্যাচটায় টায়ার্ডনেসের কারণেই হোক, কাবরেরা তাকে স্টার্ট করাননি, দ্বিতীয় হাফ থেকে স্টার্ট করেছিলেন এবং তিনি আসার পর খেলার টেম্পোটা কিন্তু বদলে গিয়েছিল। সো আমার কাছে মনে হচ্ছে ডেফিনেটলি সমিত সোম স্টার্ট করবেন এই ম্যাচটায়, তাকে বেশ উজ্জীবিত মনে হয়েছে এবং ট্রেনিং এর সময় তাকে মনে হয়েছে বেশ তিনি প্রস্তুত রয়েছেন এই ম্যাচটা খেলার জন্য। সো হামজা চৌধুরী, কিউবা মিচেল, সমিত সোম, এই হচ্ছে আমাদের মিডফিল্ড 3। এখন দুই দিকের দুই উইং পজিশন, সেখানে আসলে কি হচ্ছে, আমরা কি ওয়াইড প্লেয়ার্সদেরকে বাছাই করব নাকি আমরা সেন্ট্রাল মিডফিল্ডারদেরকে বাছাই করব যারা কিনা উইথটা দেবেন না, হয়তো ভেতরের দিকে থাকবেন, ফুল ব্যাকরা সামনের দিকে যাবেন। সেটা তো হচ্ছে বল যখন আমাদের সাথে থাকে তখন, বাট উইদাউট দ্য বল কিছু প্রোটেকশনও আমাদের দরকার হবে। সো একটা ব্যালেন্সের প্রয়োজন আছে সেই জায়গাটায়। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ তাদের যেই দুই ওয়াইড পজিশনের প্লেয়ার থাকবে তাদের একজন ডেফিনেটলি ফাহিম হবেন, ফয়সাল আহমেদ ফাহিম। গত ম্যাচটাও তিনি খেলেছেন এবং খুব একটা যে খারাপ খেলেছেন বলা যাবে না, যথেষ্ট ভালোও তিনি অবশ্য খেলেননি। তাকে নিয়ে অনেক কমপ্লেইন আমাদের রয়েছে যে তিনি আসলে কতটুকু বলের যোগান দিতে পারেন, কতটুকু ক্রিয়েটিভ হতে পারেন। তার চাইতে কি আমরা কাজেম শাহকে দলের মধ্যে রাখতে পারি কিনা, যিনি আসলে অন্তত টেকনিক্যালি ফয়সাল ফাহিমের থেকে আরেকটু বেশি ক্রিয়েটিভ এবং টেকনিক্যালি আরেকটু অ্যাস্টিউট, বলটা রাখার ব্যাপারে এবং ডিসিশন মেকিং এর ব্যাপারে হয়তো কাজেমের কাছ থেকে আমরা বেটার সার্ভিস পেতে পারি। আমার পছন্দ হবে কাজেম শাহ এক প্রান্তে, মোরসালিন এক প্রান্তে। এখন এই বিষয়টা কি কাবরেরা নিয়ে আসবেন কিনা সেটাও একটা দেখার বিষয়। এখন কাজেম শাহকে যদি নিয়ে আসা হয় ওয়াইড পজিশনে, প্রিডমিনেন্টলি তিনি ওয়াইড খেলবেন না, তিনি হয়তো ভেতরের দিকেই থাকবেন, তখন সাদউদ্দিনকে আসলে উইথটা দিতে হবে ওই জায়গা দিয়ে। রাকিবও মাঝে মধ্যে যেহেতু আপটপ থেকে তিনি আসবেন ওয়াইড পজিশনে, সেটাও একটা ফ্যাক্টর হয়ে যেতে পারে। আমি রাকিবের কথা বলেই ফেললাম, কারণ সেন্টার ফরওয়ার্ড পজিশনটা আমার মনে হয় না কাবরেরা কোনো প্রতিষ্ঠিত সেন্টার ফরওয়ার্ড খেলাবেন, ওই আমাদের রাকিব হোসেনকেই তিনি হয়তো সেই রোলটা দেবেন। বাট তিনি সাধারণত অ্যাটাক করার সময় দেখা যায় ওয়াইড পজিশনে থাকেন, সেখান থেকে ভেতরে ঢুকেন। সো সেই জায়গা থেকে ডিফেন্স লাইন ভেদ করে যে রানটা নেওয়া থ্রু দ্য মিডল, থ্রু দ্য টু সেন্টার ব্যাকস, ওই রানগুলো মোস্ট লাইকলি সমিত সোমকেই হয়তো নিতে হবে। সো আমাদের প্রতিষ্ঠিত কোনো সেন্টার ফরওয়ার্ড না নিয়েই হয়তো বাংলাদেশ আজকে লাইন আপ করবে। ওভারঅল আবারও আমরা গুছিয়ে নিতে পারি ব্যাপারটা, মিতুল মার্মা অ্যাট গোল, রাইট ব্যাকে সাদউদ্দিন, দুই সেন্টার ব্যাক তপু বর্মন এবং সেই সাথে তারিক কাজী, লেফট ব্যাকে জায়ান আহমেদ, দুই সেন্ট্রাল মিডফিল্ডার হামজা চৌধুরী এবং সেই সাথে কিউবা মিচেল, তাদের সামনে সমিত সোম, একদিকে থাকবেন কাজেম শাহ, অন্যদিকে মোরসালিন এবং সামনে রাকিব। সো এই লাইন আপটা হলে আমাদের যেটা হয়, ফর এক্সাম্পল রাকিবের পেসটা আমরা ইউজ করতে পারি, সেটা একটা ফ্যাক্টর। থ্রু দ্য মিডল ইন্ডিয়া যদি মিডফিল্ডটাকে ওভারলোড করে ডমিনেট করতে চায়, সেই জায়গাটাতেও আমরা একটা ভালো এফেক্ট রাখতে পারি তাদের এগেনস্টে। আমাদের মিডফিল্ড ওভারলোডটা যদি থাকে, মোরসালিনও যদি নিচে নেমে এসে খেলেন এবং সেই সাথে সমিত সোম, কিউবা মিচেল, হামজা চৌধুরী, এই মিডফিল্ডের সঙ্গে তো আসলে ইন্ডিয়ার পেরে ওঠার কথা না, অন্তত হিসেব তাই বলছে। কোয়ালিটির তফাৎ একটা রয়েই যাবে এবং সেই জায়গা থেকে আমার মনে হয় বাংলাদেশকে তাদের মিডফিল্ডটাকে শক্ত রাখতে হবে, ইন্ডিয়াকে মিডফিল্ড ব্যাটেলে বিট করতে হবে এবং সেখান থেকেই হয়তো কিছু ক্রিয়েটিভ স্পার্কস আমরা পেয়ে যাব। ইম্পর্টেন্ট আরো একটা ফ্যাক্টর রয়েছে, ডেফিনেটলি সেট পিসেস আর ইম্পর্টেন্ট। এই ধরনের ম্যাচে সিম্পলিসিটি ইজ ইম্পর্টেন্ট, প্র্যাগমেটিজম ইজ ইম্পর্টেন্ট এবং দেখা যায় যে সেট পিস থেকেই দিন শেষে গোলগুলো চলে আসে, সেট পিস থেকেই গোল স্কোরিং অপরচুনিটিগুলো চলে আসে। সেই জায়গায় কিন্তু বাংলাদেশের একটা অ্যাডভান্টেজ ডেফিনেটলি আছে এবং বাংলাদেশ অবশ্যই তপু বর্মন, হামজা চৌধুরী, তাদের যে অ্যাবিলিটি রয়েছে সেটাকেই ব্যবহার করতে চাইবে। ডেলিভারি দেওয়ার বেলায় অবশ্য বাংলাদেশ একজনকে হয়তো মিস করতে পারে, সেটা হচ্ছে জামাল ভুঁইয়া।
ডেফিনেটলি অন দ্য বল ওয়ান অফ দ্য বেটার প্লেয়ার্স, যিনি আসলে লাইন ছেড়া পাস দিতে পারেন, ক্রস দিতে পারেন, ডি বক্সের ভেতরে ভালো ডিসিশন মেকিং রাখতে পারেন। ডিফেন্সিভলি তার লেগস অতটা না থাকলেও তার পজিশনিং সেন্স কিন্তু অ্যাপ্রিসিয়েবল। সো জামাল ভুঁইয়া আমার কাছে মনে হয় ফ্রম দ্য বেঞ্চ আসতে পারেন, এবং সেই জায়গাটাতে ফয়সাল আহমেদ ফাহিম তিনিও হয়তো বেঞ্চ থেকে আসতে পারেন। এই ধরনের কিছু অপশনস বাংলাদেশ বেঞ্চের মধ্যে রাখতে পারবে, ওয়াইলস্ট কিপিং আ ভেরি স্ট্রং স্টার্টিং 11, যেখানে পেস আছে, যেখানে মিডফিল্ড ওভারলোড করার একটা সুযোগ রয়েছে, এবং ওয়াইড পজিশনে আসলে ফুল ব্যাকদেরকে একটা এনহ্যান্স রোল দেওয়ার সম্ভাবনা রয়েছে, যারা কিনা ওয়াইড পজিশনের জায়গাগুলো ধরতে পারবেন। সো ইন্ডিয়ার এগেনস্টে এই স্ট্র্যাটেজিটা কতটুকু কাজ করে আমি জানি না, বাট আমি চেষ্টা করেছি এই স্টার্টিং 11-এর মধ্যে বাংলাদেশের যত কোয়ালিটি প্লেয়াররা আছেন, টেকনিক্যালি সাউন্ড যারা আছেন অন দ্য বল, এবং ডিসিশন মেকিংয়ে যাদের আইকিউটা একটু বেটার ইউজ করা যাবে, সেই প্লেয়ারদেরকেই 11-এ শুরু থেকেই রাখা। কারণ শুরুতেই আমরা যদি ইন্ডিয়াকে চাপ না দিতে পারি, শুরুতেই যদি গোল না বের করে আনতে পারি, কাজটা কিন্তু আমাদের জন্য আস্তে আস্তে কঠিন হতে থাকবে, আমাদের কনফিডেন্স লেভেল লো হতে থাকবে, সেটা নিয়ে কিন্তু খানিকটা টেনশন আমাদের রয়েই যাবে। ফাইনালি এত বছর পর ইন্ডিয়াকে কি আমরা হারাতে পারবো কিনা, ঘরের মাটিতে, ন্যাশনাল স্টেডিয়ামে, ভরপুর ক্রাউডের সামনে, হামজা চৌধুরী ইন পিক ফর্ম, এর চাইতে ভালো সুযোগ তো আমরা ইন্ডিয়াকে হারানোর পাবোই না, এবং ইন্ডিয়া একটা ইয়াং টিম নাম আছে, সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। সো ওভারঅল দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ কতটুকু কি করতে পারে। আমাদের আশা থাকবে বাংলাদেশ এই ম্যাচটা ইন্ডিয়াকে হারাবে। আমাদের যে সম্মানের লড়াই, আমাদের যে ডার্বির লড়াই, এই ডার্বির লড়াইটায় আমরা একটা জয় পেতে চাই, 3টা পয়েন্ট পেয়ে 3 নম্বর পজিশনটা অ্যাটলিস্ট আমরা সমুন্নত রাখতে চাই। আপনাদের কি মতামত জানিয়ে দেবেন কমেন্ট করে। আপনাদের প্রেডিক্টেড স্টার্টিং 11টা কেমন দেখছেন সেটাও আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।